সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। ভিসা বাংলা চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে কানাডার ভিসা ফর্ম ফিল আপ করবেন। আপনি যদি আমাদের আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে কানাডা ভিসা অ্যাপ্লিকেশন অনলাইনে জমা দিতে হয়, আইআরসিসি অ্যাকাউন্ট ওপেন করতে হয়, এবং আগে আমরা যে ভিসা ফর্ম এবং ফ্যামিলি ফর্ম ফিল আপ করেছিলাম সেটা কিভাবে আপলোড করব এবং অন্যান্য ডকুমেন্ট স্ক্যান করে জমা দেব সেটি আমরা দেখব। তো প্রথমে আমরা গুগলে সার্চ দিলাম আইআরসিসি কানাডা লিখে। এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি যে সাইন ইন টু ইয়োর আইআরসিসি সিকিউর অ্যাকাউন্ট। তো আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব। তো আমাদের যে আইআরসিসি অ্যাকাউন্ট আছে সেখানে আমরা দুইভাবে সাইন ইন করতে পারি। একটা হচ্ছে জিসিকি এর মাধ্যমে, আর একটা হচ্ছে সাইন ইন পার্টনারের মাধ্যমে। তো আমাদের বেসিক্যালি যেহেতু কানাডিয়ান কোনো ব্যাংকিং ইনফরমেশন আমাদের কাছে নেই, সেহেতু আমরা সাইন ইন পার্টনার এর মাধ্যমে সাইন ইন করতে পারবো না। তো আমাদেরকে জিসিকি এর মাধ্যমে সাইন ইন করতে হবে। আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই, তো প্রথমে আমরা রেজিস্ট্রেশন করব। তো প্রথমে আমরা রেজিস্টার বাটনে ক্লিক করলাম। এই রেজিস্টার বাটনে ক্লিক করলে আমরা রেজিস্ট্রেশন পেজে চলে যাব। তো প্রথমে আমরা রেজিস্টার বাটনে ক্লিক করলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই রেজিস্ট্রেশন পেজে কিছু ইনফরমেশন দিতে হবে। তো আমরা এই রেজিস্টার উইথ জিসিকি বাটনে ক্লিক করে আমাদের সেই ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেব, যে যে ইনফরমেশন আমাদের কাছে চাওয়া হয়েছে। এখন আমরা চলে আসলাম ওয়েলকাম টু জিসিকি পেজে। এটা খুবই সিম্পল। এখান থেকে প্রথমে আমাদেরকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। যেহেতু আমাদের এখনো পর্যন্ত কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড নেই, এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া আছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলাম। দেন ফার্স্টে আমাদেরকে আমাদের ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে একটা র্যান্ডম ইউজার নেম দিয়ে দিলাম। দেন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন আমাদেরকে আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আশা করছি আপনারা সবাই এটা পারবেন। এখানে আমরা র্যান্ডম একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন এখানে আমাদেরকে কিছু রিকভারি কোশ্চেন ক্রিয়েট করতে হবে। পরবর্তীতে আমরা যখন লগ ইন করার সময় যদি আমাদের পাসওয়ার্ড বা ইউজার নেম ভুলে যাই, তাহলে এই রিকভারি কোশ্চেন দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্ট রিকভার করতে পারব। তো আমরা এখানে কিছু র্যান্ডম সিকিউরিটি কোশ্চেনের আনসার দেব। এখানে কিছু র্যান্ডম সিকিউরিটি কোশ্চেন দেওয়া আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট জব আই এভার রিসিভ পে ফর, এখানে দিয়ে দিচ্ছি। মেমোরেবল পার্সন দিয়ে দিলাম বাবা, হিন্ট দিয়ে দিলাম ফাদার। মেমোরেবল ডেট দিয়ে দিলাম র্যান্ডম একটি ডেট দিয়ে দিলাম। হিন্ট দিয়ে দিলাম ভিক্টোরি ডে। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এখন এখানে আমাদেরকে আমাদের ইমেইল অ্যাড্রেসটি দিতে হবে। দেন আমাদের আবার কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ইমেইলে একটি কনফার্মেশন কোড গিয়েছে। আমরা এই কনফার্মেশন কোডটি এখানে দিয়ে দেব। দেন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আমাদের ইমেইল রিকভারি এখন কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আমাদের যে ইউজার নেমটি ছিল সেই ইউজার নেমটি এখানে দেখতে পাচ্ছি। এখানে তারা বলেছে ওয়েলকাম টু ভিসা বাংলা। তো মোটামুটি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করব। তো আমাদেরকে ক্লিক করতে হবে সাইন ইন উইথ জিসিকি। যেহেতু আমরা প্রিভিয়াসলি জিসিকি এর আন্ডারে সাইন আপ করেছিলাম, এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, এগুলো আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। এখন আমাদেরকে গিভেন নেম দিতে হবে, ছাড় নেম দিতে হবে, ইমেইল অ্যাড্রেস দিতে হবে, প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ অফ নোটিফিকেশন দিতে হবে, যে আমরা কোনো ল্যাঙ্গুয়েজের নোটিফিকেশন পেতে চাই। আমরা প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ দিয়ে দিলাম। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন এখানে আমাদের কিছু সিকিউরিটি কোশ্চেন ক্রিয়েট করতে হবে আমাদের নিজের ইচ্ছামতো। তো আমরা এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন ক্রিয়েট করে দিচ্ছি।
সিকিউরিটি কোশ্চেন দেওয়া শেষ হয়ে গেছে এবং উত্তর দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমাদেরকে আমাদের অ্যাপ্লিকেশনটি শুরু করতে হবে। অ্যাপ্লাই টু কাম টু কানাডা এই বাটনটিতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে যদি কারো পার্সোনাল কোড থেকে থাকে, যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে থাকে, তাহলে সেই কোডটি দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আর আমাদের যেহেতু কোনো কোড নেই, সেহেতু আমরা ভিজিটর ভিসা স্টাডি অ্যান্ড ওর ওয়ার্ক পারমিট এই বাটনটিতে ক্লিক করব। এখন আমাদের এলিজিবিলিটি চেকআপের পালা। তো ফার্স্টে তারা এখানে জিজ্ঞেস করেছে হোয়াট উড ইউ লাইক টু ডু ইন কানাডা, অর্থাৎ আপনি কানাডা কি জন্য যেতে চাচ্ছেন, কি পারপাসে আপনি যেতে চাচ্ছেন। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনি স্টাডির জন্য যেতে চাচ্ছেন, নাকি ভিজিটের জন্য যেতে চাচ্ছেন, নাকি ওয়ার্কের জন্য যেতে চাচ্ছেন, নাকি ট্রাভেল অ্যান্ড ওয়ার্কের জন্য যেতে চাচ্ছেন, নাকি ট্রানজিট ভিসা নিতে চাচ্ছেন। তো আমরা যেহেতু ভিজিট ভিসার জন্য যাব, তো আমরা ভিজিট সিলেক্ট করে দিলাম। এরপরে বলা হয়েছে যে হাউ লং আর ইউ প্ল্যানিং টু স্টে ইন কানাডা, অর্থাৎ আপনি কানাডাতে কতদিনের জন্য থাকতে চাচ্ছেন। এখানে তিনটা অপশন আছে, একটা টেম্পোরারি লেস দেন 6 মান্থ, অর্থাৎ আপনি 6 মান্থ এর কম থাকতে চাচ্ছেন কিনা, অথবা মান্থ এর বেশি, অথবা পার্মানেন্টলি আপনি কানাডাতে সেটেল হতে চান কিনা। তো আমরা যেহেতু 6 মান্থ এর কম থাকব, তো আমরা টেম্পোরারি লেস দেন 6 মান্থ এই অপশনটি সিলেক্ট করে দিলাম। দেন আমাদেরকে বলা হয়েছে যে সিলেক্ট দ্য কোড দ্যাট ম্যাচেস ওয়ান অন ইউর পাসপোর্ট, অর্থাৎ আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের নাম, অর্থাৎ পাসপোর্টটা যে দেশের, অর্থাৎ পাসপোর্ট যে দেশ থেকে ইস্যু করা হয়েছে সেই দেশটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ ইউর কারেন্ট কান্ট্রি ও টেরিটরি অফ রেসিডেন্স, ইফ ইউ আর প্রেজেন্টলি ইন কানাডা ইউ শুড সিলেক্ট কানাডা। তো আমরা এখান থেকে আমাদের কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দেব, যেহেতু আমরা বাংলাদেশে আছি। এরপরে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে ডু ইউ হ্যাভ এ ফ্যামিলি মেম্বার হু ইজ এ ক্যানাডিয়ান সিটিজেন অর পার্মানেন্ট রেসিডেন্ট অ্যান্ড ইজ 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আপনার কোনো ফ্যামিলি মেম্বার কানাডাতে আছেন কিনা। তো আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার কানাডাতে থেকে থাকে, তাহলে আপনি এখানে ইয়েস দিবেন। আমাদের যেহেতু কেউ নেই, সেহেতু আমরা এখানে নো দিয়ে দিচ্ছি। এরপর আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ কবে। তো আমরা এখান থেকে একটা র্যান্ডম ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখন এখানে আমাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে যে হ্যাভ ইউ লিভড ইন কানাডা অ্যাজ আ পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ আপনি কানাডাতে কখনো পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ স্থায়ী বাসিন্দা হিসেবে ছিলেন কিনা। তো আপনি যদি থেকে থাকেন, তো আপনি তখন ইয়েস দিয়ে দেবেন। আমরা এখানে নো দিয়ে দিচ্ছি। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখন এখানে আমাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে যে আর ইউ এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস উইথ এ ভ্যালিড ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS নাম্বার রিকোয়ার্ড, অর্থাৎ আপনি যদি আমেরিকার পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার যে USCIS নাম্বার আছে সেই নাম্বারটি এখানে দিতে হবে। তো আমাদের যেহেতু USCIS নাম্বার নেই, তো আমরা নো দিয়ে দিলাম। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত, অবিবাহিত, সিঙ্গেল নাকি উইডো, সেটি এখানে আপনাকে দিতে হবে। তো আমরা এখানে সিঙ্গেল দিয়ে দিলাম। পরবর্তী প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে হোয়াট ইজ প্রভিন্স অর টেরিটরি অফ ডেস্টিনেশন, ইফ ভিজিটিং মাল্টিপল প্রভিন্স অর টেরিটরি দ্য ওয়ান ইন হুইচ ইউ উইল বি স্পেন্ডিং মোস্ট অফ ইউর টাইম, অর্থাৎ আপনি যে প্রদেশ যেয়ে থাকবেন সেই প্রদেশটির নাম এখানে সিলেক্ট করতে হবে। আবার আপনি যদি একের অধিক প্রদেশে থাকতে চান, তাহলে যে প্রদেশে সবচেয়ে বেশি দিন থাকবেন সেই প্রদেশের নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমরা এখান থেকে র্যান্ডম একটি প্রভিন্স অর্থাৎ প্রদেশ সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম, বেসড অন ইউর ইনফরমেশন ইউ প্রোভাইডেড দ্য রেজাল্ট বিলো ইন্ডিকেটস ওয়েদার ইউ মে বি এলিজিবল টু কাম টু কানাডা। Visitor visa under 6 months you are eligible to apply for a visitor visa to travel to Canada.
অর্থাৎ আমরা কানাডা ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল। আমরা আরও দেখতে পাচ্ছি যে এ ভিজিটর ভিসা কস্ট $100 ইট পারমিট ট্রাভেল টু কানাডা বাই এয়ার, কার, বাস, ট্রেন or boat and is valid up to 10 years. Processing times vary depending on the number of applications currently being processed. অর্থাৎ এখানে আমাদেরকে কানাডা ভিসার জন্য যে ভিসা ফিস আছে $100 সেটা পেমেন্ট করতে হবে এবং আমরা প্লেন, কার, বাস, ট্রেন অথবা নৌকাতে করে কানাডা ভ্রমণ করতে যেতে পারব। আমরা মোটামুটি সবাই জানি যে কানাডাতে ইদানিং প্রচুর ভিসা দিচ্ছে এবং পাসপোর্টের মেয়াদ অনুযায়ী। আপনার পাসপোর্টের মেয়াদ যদি 10 বছর থেকে থাকে তাহলে তারা 10 বছরের ভিসা দিয়ে দিচ্ছে। তো আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের সামনে চলে এসেছে ক্রিয়েট ইউর পার্সোনাল চেকলিস্ট, ভিজিটর ভিসা আন্ডার 6 মান্থ। তো তারা এখানে আমাদেরকে পরবর্তী পেজে কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞেস করবে, সেই কোশ্চেনগুলোর আনসার দিতে হবে। এটা ইয়েস নো টাইপের কোশ্চেন, এগুলো খুবই বেসিক, এগুলোর আনসার আমাদেরকে দিতে হবে। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারবো। আমাদের এই কোশ্চেন আনসার এর উপরে বেস করে তারা আমাদের কিছু চেক লিস্ট তৈরি করে দিবে এবং আমরা সেই ডকুমেন্টগুলো তৈরি করে আপলোড করব। আরেকটা কথা বলি, অনেকে দেখা যায় যে বারবার একই পার্সনের জন্য বারবার অ্যাপ্লিকেশন সাবমিট করতেছে। আসলে একটা পাসপোর্টের এগেনস্টে যদি আপনি 2-3টা অ্যাপ্লিকেশন সাবমিশন করেন তখন আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে। তো এটা আমরা কখনোই করব না। তো এখন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো আমাদের কাছে এখানে জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ ইউর ভিজিট, অর্থাৎ আপনি যে কানাডাতে ভ্রমণ করতে চান তার তো একটা উদ্দেশ্য আছে। নিচে যে ড্রপডাউন মেনু দেওয়া আছে এখানে আপনি সেগুলো দেখতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু ভিজিট ফ্যামিলি অ্যান্ড অর ফ্রেন্ডস। তো আপনি যদি আপনার ফ্যামিলি অথবা ফ্রেন্ডসের সাথে সাক্ষাৎ করতে যেতে চান তো এটা সিলেক্ট করবেন। আর একটা অপশন আছে টু কন্ডাক্ট বিজনেস, যারা বিজনেস পার্সন আছেন, যারা বিজনেসের জন্য যেতে চান তারা টু কন্ডাক্ট বিজনেস সিলেক্ট করবেন। ট্যুরিজম অপশনটি হচ্ছে যারা ট্যুরিস্ট হিসেবে যেতে চান তাদের জন্য, ও অন্যান্য অপশনগুলো আছে। তো আমরা যেহেতু ট্যুরিস্ট হিসেবে ঘুরতে যাব তো আমরা ট্যুরিজম অপশনটি সিলেক্ট করে নিলাম। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 4টা কোশ্চেন দেওয়া আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে ডু ইউ হ্যাভ এ জব ইন দ্য কান্ট্রি ওয়্যার ইউ কারেন্টলি লিভ। আপনি যে বাংলাদেশে বসবাস করছেন, আপনি যে বাংলাদেশি নাগরিক, তারপর আপনি কোনো চাকরি করছেন কিনা। তো আমরা এখানে ইয়েস দিয়ে দিলাম। আর আপনি যদি কোনো চাকরি না করেন তাহলে আপনি নো দিয়ে দেবেন। পরবর্তী প্রশ্নে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে ডু ইউ ওয়ান এ বিজনেস ইন দ্য কান্ট্রি ওয়্যার ইউ কারেন্টলি লিভ, অর্থাৎ আপনার বাংলাদেশে কোনো বিজনেস আছে কিনা, আপনি কোনো বিজনেস করেন কিনা। আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনি ইয়েস সিলেক্ট করবেন, আর আপনি যদি ব্যবসা না করেন তাহলে আপনি নো বাটনে ক্লিক করবেন। আমরা এখানে নো সিলেক্ট করে দিলাম। পরবর্তী প্রশ্নে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে ডু ইউ ডিপেন্ড অন সামওয়ান ফর ফাইন্যান্সিয়াল সাপোর্ট, অর্থাৎ আপনি কারোর উপর ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট কিনা, নির্ভরশীল কিনা। আপনি যে ভ্রমণে যাবেন আপনি চাকরি না ও করতে পারেন, তখন আপনার ভ্রমণের যে খরচ সেই খরচটিকে অন্য কেউ বহন করবে। আপনি যদি আপনার নিজের খরচ নিজে বহন করেন তাহলে নো দেবেন, আর যদি আপনি ফাইন্যান্সিয়ালি কারো উপরে ডিপেন্ডেন্ট হন তাহলে আপনি এখানে ইয়েস দেবেন। পরবর্তী প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে হ্যাভ ইউ ট্রাভেল টু আদার কান্ট্রিজ ইন দ্য প্রিভিয়াস 10 ইয়ার্স, অর্থাৎ বিগত 10 বছরে আপনি কোথাও ভ্রমণ করেছেন কিনা। তো আপনি যে যে দেশে ভ্রমণ করেছেন আপনার পাসপোর্টে তার প্রমাণ আছে। তো পরবর্তীতে আমাদেরকে পাসপোর্টের পুরো স্ক্যান কপি আপলোড করতে হবে। আর আপনি যদি কোথাও ভ্রমণ নাও করে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি নো অপশনটি চুজ করবেন। তো আমরা এখানে ইয়েস সিলেক্ট করে দিলাম। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আর ইউ accompany a family member that has status in Canada or has recently been approved to come to Canada, অর্থাৎ আপনি কানাডাতে কোনো ফ্যামিলি মেম্বারকে অ্যাকম্পানি হিসেবে চান কিনা যিনি কানাডিয়ান সিটিজেন অথবা রিসেন্টলি তিনি কানাডা আসার জন্য অ্যাপ্রুভ পেয়েছেন। যদি এমন কেউ আপনার থেকে থাকে
তাহলে আপনি ইয়েস দেবেন। আমাদের যেহেতু কেউ নেই সেহেতু আমরা নো দিয়ে দিলাম। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে হ্যাভ ইউ এভার কমিটেড, বিন অ্যারেস্টেড ফর, বিন চার্জড উইথ or convicted of any criminal offense in any country, অর্থাৎ আপনি কখনো অ্যারেস্ট হয়েছিলেন কিনা অথবা ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটির সাথে জড়িত কিনা, এই প্রশ্নটা এখানে বলা হয়েছে। তো আমরা সবাই এখানে নো দিয়ে দেব, কারণ আপনি ক্রিমিনাল অ্যাক্টের সাথে জড়িত থাকলে অবশ্যই আপনার ভিসা অ্যাপ্রুভ হবে না। সুতরাং আমরা এখানে নো দিয়ে দিলাম। এখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে হ্যাভ ইউ হ্যাড এ মেডিকেল এক্সাম পারফর্মড বাই এন IRCC অথরাইজড প্যানেল ফিজিশিয়ান ডক্টর উইথ ইন দ্য লাস্ট 12 মান্থ, অর্থাৎ বিগত 12 মাসের মধ্যে আপনি কানাডার IRCC অথরাইজড প্যানেলের কোনো ডাক্তারের দ্বারা মেডিকেল এক্সামে অংশগ্রহণ করেছিলেন কিনা। যদি করে থাকেন তাহলে ইয়েস দিয়ে দেবেন। আমরা এখানে নো দিয়ে দিলাম। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর এ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আপনি আপনার পরিবারের অন্য কোনো সদস্যের জন্য ভিসা অ্যাপ্লিকেশন জমা দিতে চান কিনা। এখানে অনেকে হাজব্যান্ড এবং ওয়াইফ একসাথে যেতে চান, অথবা ছেলে মেয়েদের নিয়ে যেতে চান, অথবা বাবা মার সাথে যেতে চান। তো সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির জন্য এই একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। তখন আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে নো দিয়ে দিলাম, যেহেতু আমরা কোনো ফ্যামিলি মেম্বারের জন্য এখন অ্যাপ্লিকেশন করছি না। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আর ইউ গিভিং সামওয়ান অ্যাক্সেস টু ইউর অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি আপনার এই অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস অন্য কাউকে দিতে চাচ্ছেন কিনা, অর্থাৎ আপনি কি কোনো রিপ্রেজেন্টেটিভ অ্যাসাইন করবেন কিনা। আপনি যদি কোনো রিপ্রেজেন্টেটিভ অ্যাসাইন করতে চান তাহলে আপনি ইয়েস আই উইল বি অ্যাপয়েন্টিং এ রিপ্রেজেন্টেটিভ টু অ্যাপ্লাই অন মাই বিহাফ। তখন আপনাকে একটি ডিক্লারেশন ফর্ম দিতে হবে এক্সট্রা। আমরা যেহেতু আমাদের নিজেদের ফর্ম নিজেরাই পূরণ করছি সেহেতু আমরা এখানে নো দিয়ে দিলাম। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে in the past 10 years have you given your fingerprints and photo biometrics for an application to come to Canada, অর্থাৎ বিগত 10 বছরের মধ্যে আপনি কানাডা আসার জন্য কোন ধরনের বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট আপনার ছবি জমা দিয়েছিলেন কিনা। যদি জমা দিয়ে থাকেন তাহলে ইয়েস দিয়ে দেবেন। এখানে বলে রাখি যে কানাডা ভিসার জন্য একবার বায়োমেট্রিক দিয়ে থাকলে সেটার মেয়াদ 10 বছর পর্যন্ত বৈধ থাকে। আপনি যদি পূর্বে কখনো ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ বায়োমেট্রিক দিয়ে থাকেন তাহলে 10 বছরের মধ্যে আপনাকে আর বায়োমেট্রিক দিতে হবে না। তো আমাদের যেহেতু পূর্বে বায়োমেট্রিক দেওয়া নেই তো আমরা নো বাটনটি সিলেক্ট করলাম। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে দেয়ার আর ফিস অ্যাসোসিয়েটেড উইথ দিস অ্যাপ্লিকেশন, উইল ইউ বি পেইং ইউর ফিস ওর আর ইউ ফি এক্সেম্পট, অর্থাৎ আপনার এই কানাডা ভিসা অ্যাপ্লিকেশনের যে ফিস আছে এটা আপনি প্রদান করবেন কিনা, অথবা আপনার ভিসা ফিস মওকুফ আছে কিনা। তো আপনার যদি ভিসা ফিস না দেওয়া লাগে সেক্ষেত্রে আপনি নো দিয়ে দেবেন। আমাদের যেহেতু ভিসা দিতে হবে সেহেতু আমরা এখানে ইয়েস অপশনটি দিয়ে দিলাম। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আর ইউ এবল টু মেক এ ডিজিটাল কপি অফ ইউর ডকুমেন্টস উইথ আ স্ক্যানার ওর ক্যামেরা, অর্থাৎ আপনার যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেগুলো ডিজিটাল ফরম্যাটে আপলোড করতে হবে। তো এই ডকুমেন্ট আপলোড করার জন্য আপনাকে এই ডকুমেন্টগুলোর ছবি তুলতে হবে। সেটা আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে তুলতে পারেন, অথবা আপনার কাছে যদি কোনো স্ক্যানার থেকে থাকে তবে আপনি স্ক্যানার দিয়ে স্ক্যান করতে পারেন। তো এই দুইটা সুবিধার যে কোনো একটি সুবিধা আপনার কাছে আছে কিনা সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তো আমরা যেহেতু আমাদের সমস্ত ডকুমেন্ট স্ক্যান করেই আপলোড করব সেহেতু আমরা এখানে ইয়েস দিয়ে দিচ্ছি। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম।
এখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার যে ভিসা ফিস আছে সেটা আপনি অনলাইনে প্রদান করতে চান কিনা। আপনি এখানে আপনার ভিসা অথবা মাস্টার কার্ড অথবা আমেরিকান এক্সপ্রেস অথবা জেসিবি অথবা চায়না ইউনিয়ন পে ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার ভিসা ফিস প্রদান করতে পারবেন। আমরা যেহেতু ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব, তো আমরা এখানে ইয়েস অপশনটি সিলেক্ট করলাম। আপনি চাইলে ভিসা ফিস ভিএফএস সেন্টারেও জমা দিতে পারবেন অথবা ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। তো আমরা এখন চলে আসছি আমাদের কোশ্চেন রিভিউ পেজে। আমরা আগে যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি সেই প্রশ্নগুলো এখানে আমরা হুবহু দেখতে পাচ্ছি। এখান থেকে আপনার যদি কোনো প্রশ্নে অথবা কোনো প্রশ্নের উত্তরে যদি ডাউট থেকে থাকে, তাহলে আপনি সেই প্রশ্নের উত্তরগুলো এডিট করতে পারবেন। তো এখন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো মোটামুটি আমাদের সকল কাজ শেষ, অর্থাৎ সকল প্রশ্নের উত্তর দেওয়া শেষ। এখন আমরা আমাদের ডকুমেন্ট আপলোড করব ওয়ান বাই ওয়ান। এর আগে আমাদের কিছু নিয়ম জেনে নেওয়া দরকার। যেমন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা তো আমাদের সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে ছবি তুলে আপলোড করব। প্রতিটি ডকুমেন্টের সর্বোচ্চ সাইজ হতে পারবে 4 মেগাবাইট। আর ছবির ক্ষেত্রে এইখানে আমরা 35x45 সাইজের একটি ছবি আমাদেরকে আপলোড করতে হবে। মোটামুটি এটাই ইনস্ট্রাকশন। তো এখন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো আমরা এখন চলে আসলাম আমাদের ডকুমেন্ট চেকলিস্ট পেজে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে তার একটা লিস্ট চলে এসেছে। এখন আমরা এক এক করে ডকুমেন্ট আপলোড করব। ফার্স্টে আমরা এখানে কিছু ডকুমেন্ট আপলোড করে রেখেছি। ভিসা ফর্ম IMM5257 ফর্মটি আপনারা প্রথমে আপলোড করবেন এখানে। এরপর এখানে আমাদের কিছু সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমে আমাদের ট্রাভেল হিস্ট্রি আপলোড করতে হবে। এরপরে আমাদেরকে আমাদের পাসপোর্টের বায়োমেট্রিক পেজটি আপলোড করতে হবে। এরপর আমাদেরকে প্রুফ অফ মিনস অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যেটা আমাদের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি, সেটা আপলোড করতে হবে। অথবা কারো যদি তার বাবা মা তার খরচ বহন করতে চান, তাহলে উনারা উনাদের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি দিয়ে দেবেন, সাথে একটি ডিক্লারেশন লেটার লিখে দেবেন যে উনারা আপনার খরচ বহন করতে চান। এরপর আপনাদেরকে একটা ফটো স্ক্যান কপি আপলোড করতে হবে, যেটার সাইজ আগেও বলে দিয়েছি 35x45 ফটো। ছবি তোলার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন যে ক্যাপ অথবা চশমা পরা অবস্থায় কোনো ছবি তুলবেন না। এরপরে আপনাকে আপনার পারপাস অফ ট্রাভেল, অর্থাৎ আপনার ভ্রমণের উদ্দেশ্য, সেটি বিস্তারিতভাবে লিখতে হবে। সেখানে আপনি ভ্রমণের সময় কোথায় কোথায় ঘুরতে যাবেন, কোথায় কোথায় থাকবেন, তার সব ডিটেইলস দিয়ে একটি কভার লেটার তৈরি করে নেবেন এবং পরে সেটি আপলোড করবেন। এরপর আপনাদেরকে আপলোড করতে হবে IMM5645 ফর্মটি। এই ফর্মটি মূলত আমাদের ফ্যামিলি ইনফরমেশন ফর্ম। আর এখানে অপশনাল কিছু ডকুমেন্ট আপলোডের অপশন আছে। এখানে আপনার যদি অন্য কোনো এক্সট্রা কোনো ইনফরমেশন দিতে চান, সেগুলো আপনি স্ক্যান করে দিয়ে দিতে পারেন। তো এখন আমরা একে একে সবগুলো ডকুমেন্ট আপলোড করে দিচ্ছি। আমাদের সবগুলো ডকুমেন্ট আপলোড সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা আমাদের ভিসা ফিস জমা দেব। আমাদের টোটাল ভিসা ফিস হচ্ছে 185 কানাডিয়ান ডলার। ভিজিটর ভিসা ফিস হচ্ছে 100 কানাডিয়ান ডলার এবং বায়োমেট্রিক ফিস হচ্ছে 85 কানাডিয়ান ডলার। আপনি যদি প্রথমবারের মতো কানাডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই বায়োমেট্রিক দিতে হবে। বাংলাদেশে আপনি বায়োমেট্রিক দিতে পারবেন ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। আপনি ভিএফএস সেন্টারগুলোতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর বায়োমেট্রিক দিতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে ভিএসএস সেন্টারে বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো আমরা এখন নেক্সটে ক্লিক করে দিলাম। তো আমরা এখন পেমেন্টের পেজে চলে আসলাম। এই পেজে মূলত আমাদেরকে ডিক্লারেশন দেওয়া লাগবে।
তো আমরা সবকিছু পরে এগ্রি করলাম এবং আপনাকে সিগনেচার করতে হবে। সিগনেচারটা জাস্ট আপনার গিভেন নেম এবং নেম দিতে হবে। এরপর আপনাদেরকে আপনারা আগে যে সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করেছিলেন সেখান থেকে একটি কোশ্চেন এখানে দেওয়া আছে, সেই কোশ্চেনটির উত্তর আপনাকে এখানে লিখতে হবে এবং এরপরে সাইন বাটনে ক্লিক করতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা দেখতে পারবেন যে ট্রান্সমিট অ্যান্ড পে নামে একটি বাটন চলে এসেছে। আপনি এই ট্রান্সমিট অ্যান্ড পে বাটনে ক্লিক করেই আপনার পেমেন্ট দিতে পারবেন। এই যে এখন আমরা চেক আউটের পেজে চলে আসছি। এখানে আপনাদেরকে আপনার ক্রেডিট কার্ডের অথবা ডেবিট কার্ডের নাম্বার দিতে হবে, নাম দিতে হবে, সমস্ত ডিটেলস দিলে দেন আপনি চেক আউট বাটনে ক্লিক করলে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। আপনার ভিসা ফিস পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনি এমন একটি পেজ দেখতে পারবেন। তো সবকিছু ঠিকঠাক মতো সাবমিশন হয়ে গেলেই আপনারা আপনাদের ইমেইলে একটি কনফার্মেশন ইমেইল পাবেন। এরপর আপনাদেরকে বায়োমেট্রিক সাবমিশনের জন্য একটি লেটার পাঠাবে আপনার ইমেইলে এবং আপনি এটি IRCC এর পোর্টালেও দেখতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনার পাসপোর্ট VFS সেন্টারে জমা দেবেন এবং কিভাবে VFS সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।